গত পর্বে আমরা দেখেছি গ্রামবাসীদের ভয়ে প্রতিশ্রুতি ভেঙে ফেলায় জাদুকরি আত্মা জরিনা ভোলাকে চিরতরে ছেড়ে চলে যায়। আর ভোলা অঢেল সম্পদ ও দুনিয়ার সেরা কারিগরের খ্যাতি পেলেও তার জীবনে নেমে আসে এক চরম শূন্যতা। করিমপুর গ্রামে শীত নামলে কুয়াশা এত ঘন হয় যে সকালবেলা নিজের হাতের আঙ্গুলও দেখা যায় না। সেই কুয়াশার চাদর ভেদ করে ভোলার হাভেলির চিমনি থেকে ধোঁয়া উঠত প্রতিদিন ভোরবেলা। গ্রামের মানুষ দূর থেকে সেই ধোঁয়া দেখত আর বলতো ওই জাদুকর আবার শুরু করেছে। কিন্তু ধোঁয়াটা আসলে জাদুর নয়, ছিল একাকিত্বের। ভোলার রাত থাকতেই উঠে পড়ত, চাকার সামনে বসত, মাটি মাখত, আর সেই নীরব ভোরে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে সে একা কথা বলতো সেই শূন্যতার সাথে, যাকে একসময় জরিনা বলে ডাকত। জরিনা চলে গেছে ৩ বছর হলো, কিন্তু ভোলার হাত এখনো থামেনি, বরং আরও পাকা হয়েছে। জরিনার প্রতিশ্রুতি মিথ্যা হয়নি, তার আঙুলে এখনও সেই জাদু আছে। লাল মাটি চাকায় উঠলে যেন নিজে থেকেই রূপ নেয়, ফুল ফোটে, লতা ওঠে, পাখি উঠতে থাকে মাটির গায়ে। কিন্তু যে হাত এত সুন্দর তৈরি করে, সে হাত রাতে বালিশের নিচে ভাঁজ হয়ে থাকে একা। পাশে কেউ নেই। মতি আছে, সে প্রতিদিন রাতে ভোলার ঘরের বাইরে এসে দাঁড়ায়, কান খাড়া করে থাকে, যেন সেও শোনার চেষ্টা করছে সেই গুনগুন সুর যা একসময় রাত জুড়ে ভেসে বেড়াত। ভোলার হাভেলিতে এখন ১০ জন কারিগর কাজ করে। তারা সাধারণ পাত্র বানায় বাজারের জন্য, কিন্তু ভোলার নিজের হাতের কাজ সে কাউকে করতে দেয় না। নবাবের দরবার থেকে রাজকীয় বরাত আসে, শহরের বড় ব্যবসায়ীরা মাসের পর মাস অপেক্ষা করে একটা পাত্রের জন্য। ভোলা একটাও না করে না, কিন্তু প্রতিটা পাত্র বানানোর পর সে যখন সেটার দিকে তাকায়, তখন তার মুখে হাসি নয়, একটা ফাঁকা দৃষ্টি আসে। কারণ সে জানে এই সৌন্দর্যের পেছনে কার স্পর্শ আছে, এবং সেই স্পর্শ এখন শুধু স্মৃতি। সেই বছর বর্ষার শেষে এক অদ্ভুত ঘটনা ঘটল। ভোলার হাভেলির দরজায় একদিন সকালে একটা মেয়ে এসে দাঁড়ালো। বয়স ১২ কি ১৩ হবে, পরনে নীল রঙের ছেঁড়া কাপড়, মাথায় ঘোমকা নেই, পায়ে জুতো নেই, কিন্তু হাতে ধরা একটা মাটির পাখি। সেই পাখি দেখে ভোলার বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগলো। পাখিটা সাধারণ নয়, ডানা দুটো এমনভাবে ছড়ানো যেন এইমাত্র উঠতে যাবে। পালকের রেখা এত নিখুঁত যা সূচ দিয়েও আঁকা কঠিন। এটা কে বানিয়েছে? ভোলা কাঁপা গলায় জিজ্ঞেস করল। মেয়েটা চোখ তুলে তাকালো। আমি বানিয়েছি। কোথায় শিখেছ? কেউ শেখায়নি, হাত নিজেই করেছে। ভোলা পাখিটা হাতে তুলে নিল। উল্টে পাল্টে দেখিও, বুকের ভেতরটা একটু একটু কাঁপছিল। এই পাখি তার নিজের হাতের মতো, কিন্তু ভিন্ন একটা ছাপ আছে, যেন এই হাতেও কোনো অদেখা শক্তি কাজ করেছে। তোমার নাম কি? রূপা। বাড়ি কোথায়? মেয়েটা একটু চুপ করল, তারপর বলল, ছিল একটা, এখন নেই। ভোলা বুঝল না পুরোটা, কিন্তু মনে হলো এই মেয়েকে ফিরিয়ে দেওয়া যাবে না, ঠিক যেমন সেদিন কালী উপত্যকায় তাকে কেউ ফিরিয়ে দেয়নি। ভেতরে আসো। খেয়েছ? খায়নি। ভোলা চাকরকে ডেকে খাবার আনতে বলল। রূপা ঘরে ঢুকে একেবারে সোজা কর্মশালার দিকে হাঁটল, যেন আগে থেকেই জানে কোথায় যেতে হবে। সে চাকার সামনে বসল, মাটির তাল হাতে নিল, আর তারপর এমন একটা কাজ করল যা দেখে ভোলার হাত থেকে চায়ের কাপ পড়ে যেত যদি সে তখন হাতে চা নিয়ে থাকত। রূপার হাত চাকায় মাটি রাখল, ঘোরালো, আর মাটি উঠতে শুরু করল, ভোলার মতোই একই ভঙ্গিতে, কিন্তু নকশা আলাদা। জরিনার নকশাই ছিল ফুল আর লতা, এই নকশাই ছিল মাছ, নদী, ঢেউ, যেন জলের নিচের একটা দুনিয়া মাটির গায়ে জেগে উঠছে। ভোলা নিঃশব্দে দাঁড়িয়ে দেখল, তারপর আস্তে বলল, রূপা, তুমি কি কখনো স্বপ্নে কাউকে দেখেছ যে তোমাকে শেখায়? রূপা হাত থামালো না, মাটি ঘুরতেই থাকল। হ্যাঁ, একজন নারী। তার চোখে কি যেন একটা শূন্যতা আছে, কিন্তু কণ্ঠ মিষ্টি। সে বলে, মাটিকে আটকিও না, তাকে বয়ে যেতে দাও। ভোলার পা দুটো মাটিতে গেঁথে গেল, চোখ ঝাপসা হয়ে এলো। মাটিকে আটকিও না, তাকে বয়ে যেতে দাও। এই কথাটা সে শেষবার শুনেছিল জরিনার কাছ থেকে, সেই রাতে যখন প্রথম পাত্র বানিয়েছিল। রূপা চাকা থামালো। সামনে একটা ছোট্ট কলসি, অসম্পূর্ণ, কিন্তু গায়ে নদীর ঢেউয়ের নকশা স্পষ্ট। সে ভোলার দিকে তাকিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? ভোলা টের পেল না কখন চোখ ভিজে গেছে। সে হাত দিয়ে মুছল, তারপর বলল, কিছু না, ধুলো লেগেছে। রূপা বিশ্বাস করল না, কিন্তু কিছু বলল না। সেই রাতে ভোলা মতির পাশে বসে অনেকক্ষণ চুপ করে রইল। মতি তার মাথা ভোলার কাঁধে ঠেকিয়ে দিল। বৃদ্ধ গাধার চোখে সেই পুরনো ভয় আর নেই, এখন সেখানে একটা ক্লান্ত ভালোবাসা। মতি ভাই, ভোলা ফিসফিস করল।
জরিনা কি ফিরে এসেছে অন্য রূপে? মতি কান নাড়ল। ভোলা আকাশের দিকে তাকালো। চাঁদ উঠেছে, পাতলা এক ফালি চাঁদ, ঠিক সেদিনের মতো, যেদিন তারা কালী উপত্যকা থেকে ফিরেছিল। পরদিন সকালে ভোলা উঠে দেখল রূপা কর্মশালায় নেই। বুকটা একটু ছ্যাত করে উঠল। ভাবল চলে গেছে, কিন্তু বাইরে উঠানে গিয়ে দেখল মতির পাশে রূপা তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। মতি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, পুরনো গাধার মুখে যেন একটা তৃপ্তির ভাব। ভোলা থমকে দাঁড়ালো। মতি সহজে কাউকে কাছে ঘেঁষতে দেয় না। জরিনার পর থেকে সে আরও সতর্ক হয়ে গেছে, কিন্তু এই মেয়ের পাশে সে একদম শান্ত, যেন চেনা কাউকে পেয়েছে। মতি তোমাকে পছন্দ করেছে, ভোলা বলল। রূপা পেছনে তাকালো। তার মুখে সকালের আলো পড়েছে। সে বুড়ো হয়ে গেছে, ব্যথা আছে পিঠে। সে মতির মেরুদণ্ডের কাছে আলতো হাত রাখল। এখানে। ভোলা অবাক হলো। মতির পিঠে ব্যথা আছে সে জানে, কিন্তু রূপা এত অল্প সময়ে বুঝল কিভাবে? তুমি পশু পাখির কথা বোঝো? রূপা উঠে দাঁড়ালো, কাপড়ের ধুলো ঝাড়ল। মানুষের চেয়ে বেশি বুঝি, সে সরাসরি বলল। মিথ্যা মেশানো কোনো বিনয় নেই গলায়। ভোলা হাসল। অনেকদিন পর সকালে এভাবে হাসল। ভেতরে আসো, চা খাও, তারপর কথা আছে। চায়ের কাপ হাতে ভোলা রূপার দিকে তাকালো। মেয়েটা চা খাচ্ছে, কিন্তু চোখ দরজার বাইরে, যেন সবসময় পালানোর রাস্তা খোঁজে। কোথা থেকে এসেছো সত্যি করে বলো। রূপা চায়ের কাপ নামিয়ে রাখল। তারপর বলল, নদীর ওপারের গ্রাম থেকে। বাবা মারা গেছেন 2 বছর আগে। মাও নেই। কাকার বাড়িতে ছিলাম। সেখানে থাকার জায়গা ছিল, কিন্তু সম্মান ছিল না। আর মাটির কাজ? বাবা কুমোর ছিলেন, ছোটবেলা থেকে দেখতাম, কিন্তু মেয়ে হওয়ায় শেখাননি। বলতেন মেয়ে মানুষের চাকায় বসা মানায় না। রূপার কণ্ঠে কোনো কষ্ট নেই, শুধু তথ্য বলার মতো বলল। তবু শিখলে কিভাবে? বাবার মৃত্যুর পর রাতে একা একা বসতাম চাকায়, কেউ দেখত না, আর সেই স্বপ্নের নারী শেখাতো। সে থামল, তারপর আবার বলল, আপনিও কি তাকে চেনেন? আপনার মুখ দেখে মনে হলো। ভোলার বুকে পাথর চাপা পড়ল। সে সরাসরি উত্তর না দিয়ে বলল, তোমাকে এখানে থাকতে হবে, কাজ শিখবে, থাকার জায়গা আর খাবার আমি দেব। রূপা তার চোখে সরাসরি তাকালো। কেন? কারণ প্রতিভা নষ্ট হওয়া উচিত নয়, ভোলা বলল। রূপা অনেকক্ষণ ভাবল, তারপর মাথা নাড়ল। রাজি। সেই থেকে রূপা ভোলার কর্মশালায় রইল। সে দ্রুত শিখত, এত দ্রুত যে ভোলার নিজেরই মাঝে মাঝে অবাক লাগত। কিছু জিনিস ভোলা শেখানোর আগেই রূপার হাত করে ফেলত, যেন কোথাও না কোথাও সে আগে থেকেই জানে। কিন্তু একটা বিষয়ে রূপা আলাদা ছিল। ভোলার পাত্রে সবসময় ফুল আর লতার নকশা, রূপার পাত্রে সবসময় নদী, মাছ, ঢেউ, যেন দুটো আলাদা দুনিয়া, একটা মাটির, একটা জলের। একদিন শেঠ করিম বক্স ভোলার হাভেলিতে এলেন। বয়স হয়েছে, হাঁটতে লাঠি লাগে, কিন্তু চোখের তেজ এখনো আছে। ভোলা, শুনলাম নতুন কেউ এসেছে তোমার কাছে, নতুন হাতের কাজ। ভোলা রূপাকে ডাকল। রূপা এলো, হাতে একটা কলসি, সেটা শেঠের সামনে রাখল। শেঠ কলসিটা হাতে তুললেন, উল্টে পাল্টে দেখলেন, তারপর চশমা খুলে আবার দেখলেন। ভোলা, এটা কি তোমার কাজ নাকি এই মেয়ের? এর কাজ। শেঠ রূপার দিকে তাকালেন। মেয়েটা সোজা দাঁড়িয়ে আছে, চোখে কোনো ভয় নেই। মেয়ে হয়ে চাকা চালাও? রূপা বলল, মাটির কাছে মেয়ে বা ছেলে বলে কিছু নেই হুজুর। শেঠ একটু থামলেন, তারপর হাসলেন। দাম কত? ভোলা বলল, 20 রূপা। শেঠ কোনো দরদাম না করে থলি খুললেন। 30 নাও, আর আগামী মাসে আরও 10টা চাই। সেই দিন থেকে রূপার নামও ছড়িয়ে পড়তে লাগলো। ভোলার পাত্রের সাথে রূপার পাত্রও চাওয়া শুরু হলো বাজারে। লোকে বলতো, ভোলার হাতে ফুল ফোটে, রূপার হাতে নদী বয়। দুটো আলাদা স্বাদ, কিন্তু দুটোই অতুলনীয়। কিন্তু খ্যাতি যেখানে যায়, হিংসাও সেখানে যায়। গ্রামের চৌধুরী জাফর খান এতদিনে বুড়ো হয়েছেন, কিন্তু মনের বিষ কমেনি, বরং বেড়েছে। ভোলার উন্নতি দেখে তিনি একেবারে পুড়ে যেতেন, আর এখন একটা মেয়ে এসে ভোলার সাথে কাজ করছে, এটা তার কাছে আরও অসহ্য। একদিন বাজারে গিয়ে জাফর খান জোরে বললেন, শুনেছ, ভোলার ওই মেয়ে কোথা থেকে এসেছে কেউ জানে না, নদীর ওপার থেকে নাকি। একা মেয়ে, বাপ মা নেই। এই বয়সে একজন পুরুষের ঘরে থাকা মানে কি, বুঝলে তো? কথাটা বাতাসে ভাসল। গ্রামে আগুন লাগলো। ভোলা যখন জানল তখন রাত। রূপা কর্মশালায় একা বসে কাজ করছিল। ভোলা তাকে ডাকল, মুখে বলল না কিছু, কিন্তু রূপা বুঝল। আমি চলে যাব? রূপা জিজ্ঞেস করল। ভোলা মাথা নাড়ল, না। তবে? তবে কিছু না, ওরা বলুক, তুমি কাজ করো। রূপা একটু তাকালো, তারপর আবার চাকায় মাটি রাখল। আপনি কি কখনো ভয় পান না? ভোলা বলল, পাই,
কিন্তু ভয় পেয়ে একবার ভুল করেছিলাম, সেই ভুলের দাম অনেক বেশি ছিল। সে থামল, তারপর ধীরে বলল, আর সেই ভুল আর করব না। রূপা ভোলার মুখের দিকে তাকালো। সে বুঝল এই কথার পেছনে একটা গভীর গল্প আছে, কিন্তু জিজ্ঞেস করল না। রাতে মতির পাশে বসে ভোলা ভাবল, জাফর খানের কথা মাথায় ঘুরছিল না, ঘুরছিল অন্য কথা। রূপার হাতের সেই নদীর নকশা, সেই স্বপ্নের নারী যে বলে মাটিকে বয়ে যেতে দাও। ভোলার মনে হলো জরিনা এখনও কোথাও আছে, শুধু এখন সে একজনের বদলে দুজনের স্বপ্নে আসে। পরদিন ভোলা বাজারে গেল, সোজা জাফর খানের সামনে গিয়ে দাঁড়ালো। এমন সাহস আগে তার ছিল না, কিন্তু বছরের পর বছর একা লড়াই করে মানুষ বদলায়। চৌধুরী সাহেব, ভোলা শান্ত গলায় বলল, আমার ঘরে যে থাকে সে আমার শিষ্য, আর আমি তার উস্তাদ, এর বেশি কিচ্ছু নেই। যদি এই কথা আবার বাজারে ওড়ান, তবে নবাব সাহেবকে চিঠি লিখতে হবে। তিনি আমার পাত্র কেনেন, আমার কথাও শোনেন। জাফর খান চমকে গেলেন। এই ভোলা সেই ভোলা নয় যাকে তিনি কলার ধরে ঝাঁকিয়েছিলেন। এই ভোলার পিঠ সোজা, চোখে ভয় নেই। জাফর খান কিছু বললেন না, মুখ ফিরিয়ে নিলেন। ভোলা ফিরে এলো। হাভেলির দরজায় ঢোকার আগে একবার আকাশের দিকে তাকালো। সে মনে মনে বলল, দেখলে জরিনা, এবার আর ভয় পায়নি। বর্ষা এলো পুরো দমে, করিমপুরের মাটি লাল হয়ে গেল, নদীতে পানি বাড়ল। ভোলার কর্মশালায় কাজ চলত দিন রাত। রূপা শিখছিল, আর শিখতে শিখতে এমন কিছু করছিল যা ভোলাকেও ভাবাতো। একদিন রূপা একটা পাত্র বানালো, যার গায়ে একটা মেয়ের মুখ খোদাই করা, চোখ দুটো বন্ধ, কিন্তু মুখে হাসি, এত জীবন্ত যে মনে হয় এইমাত্র ঘুমিয়ে পড়েছে। ভোলা পাত্রটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। কার মুখ এটা? সে আস্তে জিজ্ঞাসা করল। রূপা বলল, জানি না, স্বপ্নে দেখি। সেই নারীর মুখ যে শেখায়। ভোলার হাত কাঁপল। পাত্রটা সে নামিয়ে রাখল, মুখ ঘুরিয়ে নিল। কিন্তু রূপা দেখে ফেলল। আপনি চিনতে পেরেছেন? ভোলা কিছু বলল না, উঠে বাইরে চলে গেল। সেই রাতে ভোলা কালী উপত্যকার দিকে হাঁটল, বৃষ্টিতে ভিজতে ভিজতে। পথ কাদায় ভরা, পা পিছলাচ্ছিল, কিন্তু সে থামল না। পুরনো বটগাছের নিচে গিয়ে বসল। মাটি ভেজা, ঠান্ডা, কিন্তু ভোলা টের পেল না। জানি না, সে বলল, রূপা তোমার মুখ বানিয়েছে মাটি দিয়ে। তুমি কি ওকে দিয়ে আমাকে কিছু বলতে চাও? বৃষ্টি পড়ছিল, গাছের পাতা থেকে টপ টপ জল পড়ছিল। কোনো উত্তর নেই, কিন্তু ভোলা অপেক্ষা করল। এই গাছের নিচে বসে সে অনেকবার অপেক্ষা করেছে, কখনো উত্তর পায়, কখনো পায় না, কিন্তু আশা বন্ধ করেনি। অনেকক্ষণ পর সে উঠে দাঁড়ালো। ফেরার আগে গাছের শিকড়ের কাছে একটা ছোট মাটির পাত্র রেখে গেল। শুধু একটা সাধারণ কলসি, কিন্তু গায়ে নকশা, ফুল আর নদীর ঢেউ একসাথে। পরদিন সকালে রূপা দেখল ভোলার পায়ের কাদা এখনো শোকায়নি। কিছু বলল না, চুপচাপ চা বানালো, এগিয়ে দিল। ভোলা চায়ের কাপ নিল, এক চুমুক দিয়ে বলল, রূপা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? বলবো। তুমি কি কখনো সেই স্বপ্নের নারীর কণ্ঠ শুনেছ? শুধু দেখনি, শুনেছ? রূপা একটু ভাবল। হ্যাঁ, একবার বলেছিল, যাও, সে অপেক্ষা করছে। কে অপেক্ষা করছে? বলেনি, শুধু বলেছিল যাও। ভোলা চায়ের কাপ রাখল, জানালার বাইরে তাকালো। বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার হচ্ছে, মাটিতে রোদ পড়ছে। ভেজা মাটিতে রোদ পড়লে যে গন্ধ বের হয়, সেই গন্ধ ভোলার সবচেয়ে প্রিয়, কারণ এই গন্ধেই একদিন জারিনা বলেছিল, আমার শুধু মাটির গন্ধ চাই। সে উঠল, চলো কাজে। সেই মাসে একটা বড় বরাত এলো। রাজধানীর এক বড় ব্যবসায়ী চিঠি পাঠিয়েছেন। বিয়ের অনুষ্ঠানের জন্য 100টা পাত্র চাই, কিন্তু সব একরকম নয়। 50টায় ফুলের নকশা, 50টায় নদীর নকশা, এবং দাম দেখে ভোলার চোখ কপালে উঠল। ভোলা রূপাকে ডাকল, পারবে? রূপা চিঠিটা পড়ল। কতদিন সময়? 1 মাস। রূপা মাথা নাড়ল, পারব। তারপর থেকে কর্মশালায় দুটো চাকা একসাথে চলত। ভোলার চাকায় ফুল ফুটত, রূপার চাকায় নদী বইত। দুজন পাশাপাশি বসে কাজ করত। কথা কম হতো, কিন্তু একটা ছন্দ ছিল। দুটো আলাদা সুর, কিন্তু একই তালে। একদিন দুপুরে কাজের ফাঁকে রূপা বলল, ওস্তাদ, আপনি কি কখনো বিয়ে করেননি? ভোলা হাত থামালো না, মাটি ঘুরতে থাকলো। না। কেন? সময় হয়নি, সে বলল। কিন্তু কথাটা পুরো সত্যি নয়। সত্যিটা হলো, জারিনার পর আর কারো কথা মাথায় আসেনি। যে মানুষ একবার অদৃশ্য কারো প্রেমে পড়ে, সে দৃশ্যমান কাউকে খোঁজার কথা ভুলে যায়। রূপা আর কথা বাড়ালো না। সেই রাতে কাজ শেষ করে রূপা উঠতে গিয়ে হোঁচট খেল, পা মোচকালো। ভোলা ধরল, রূপার ভার কাঁধে নিয়ে তাকে ঘরে পৌঁছে দিল। রূপার পা ফুলে উঠছিল। ভোলা পানিতে কাপড় ভিজিয়ে বাঁধল, তারপর উঠে যেতে গেল। উস্তাদ, রূপা ডাকল। ভোলা ফিরে তাকালো। সেই নারীর কথা বলবেন না আমাকে, যাকে আপনি চেনেন?
ভোলা দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইল। বাইরে রাতের অন্ধকার, ভেতরে মাটির প্রদীপের আলো। সে বলল, একদিন বলবো, এখন ঘুমাও। কিন্তু সেই রাতে ভোলার ঘুম হলো না। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। মনে পড়ল সেই প্রথম রাতের কথা। জরিনা তার পেছনে বসেছিল, হাতের উপর হাত রেখেছিল, ঠান্ডা মখমলের স্পর্শ, আর বলেছিল, মাটিকে আটকিও না। রূপা কি জরিনার কোনো অংশ বহন করছে, নাকি শুধুই মিল? ভোলা জানে না, কিন্তু একটা কথা সে বোঝে, যে প্রতিভা দেখে জরিনা তার কাছে এসেছিল, সেই একই প্রতিভা রূপার মধ্যেও আছে। আর জরিনা সেই প্রতিভার দিকেই যায়। পরদিন বাজারে একটা নতুন গুজব উঠল। গ্রামের পশ্চিম দিকে নাকি এক ফকির এসেছে, সাদা দাড়ি, মাথায় সবুজ পাগড়ি। লোকে বলছে সে সব জানে, অতীত, ভবিষ্যৎ, ভেতরের কথা। তার কাছে গেলে নাকি মনের গোপন প্রশ্নের জবাব পাওয়া যায়। চেঙ্গিজ জাফর খানকে এই খবর দিল। জাফর খানের চোখ চকচক করল। ফকির সব জানে, তবে ভোলার রহস্য জানবে। চলো। দুজন ফকিরের কাছে গেল। ফকির একটা পুরনো গাছের নিচে বসা, চোখ বন্ধ, সামনে মাটির একটা পাত্র, পাত্রে ধোঁয়া উঠছে। জাফর খান বসল। বাবা, আমার গ্রামে এক কুমোর আছে, তার কাজের রহস্য কি? ফকির চোখ খুলল, গভীর চোখ। সেই চোখে তাকিয়ে জাফর খানের বুকে একটা ধাক্কা লাগল। তুমি কি রহস্য জানতে চাও, নাকি তার ক্ষতি করতে চাও? জাফর খান চুপ করল। ফকির বলল, যে আগুন অন্যকে পোড়াতে চায় সে নিজেই পড়ে। যা দেখছো তা দেখো না, যা দেখছো না তা দেখার চেষ্টা করো। জাফর খান উঠে চলে গেলেন, মনে রাগ। কিন্তু চেঙ্গিজ পেছনে পড়ে রইল। সে ফকিরের কানে ফিসফিস করে জিজ্ঞেস করল, বাবা, সত্যি করে বলুন, ভোলার সাথে অদৃশ্য কেউ আছে কি? ফকির চোখ বন্ধ করল, অনেকক্ষণ চুপ। তারপর বলল, ছিল, এখন নেই, কিন্তু তার ছাপ আছে। সেই ছাপ থেকে নতুন একটা আলো জ্বলেছে। চেঙ্গিজ এই কথার মানে বুঝল না, কিন্তু জাফর খানকে বলল সব। জাফর খান সেদিন রাতে চুপ করে বসে রইলেন। তিনি বৃদ্ধ হয়েছেন, শরীর ক্লান্ত, কিন্তু মনের ভেতর একটা কথা বারবার ঘুরছিল। ফকির বলেছে ছাপ থেকে নতুন আলো জ্বলেছে, মানে কি? মানে কি সেই অদৃশ্য শক্তি এখন ওই মেয়ের মধ্যে? পরদিন ভোরবেলায় জাফর খান একা বেরোলেন, কাউকে সাথে নিলেন না, সোজা ভোলার হাভেলির দিকে। দরজায় কড়া নাড়লেন। ভোলা দরজা খুলল। জাফর খানকে দেখে চমকালো, চৌধুরী সাহেব। জাফর খান ভেতরে ঢুকলেন, চারদিক দেখলেন, তারপর ভোলার সামনে বসলেন। অনেকক্ষণ চুপ থাকলেন। ভোলা অপেক্ষা করল। জাফর খান বললেন, ভোলা, আমি তোমার ক্ষতি করেছিলাম অনেকবার। ভোলা কিছু বলল না। আমি ক্ষমা চাইতে আসেনি, ক্ষমা চাওয়ার মুখ আমার মেয়ে। জাফর খান থামলেন, তারপর বললেন, কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, তোমার হাতে সত্যি কি কোনো অলৌকিক শক্তি আছে? ভোলা একটু হাসল। শক্তি ছিল, এখন নেই, এখন শুধু পরিশ্রম আছে। জাফর খান উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে বললেন, ওই মেয়েটাকে সরিয়ে দিও না, সে তোমার হাতকে পূর্ণ করে। ভোলা অবাক হল, এই কথা জাফর খানের মুখে শুনবে ভাবেনি। জাফর খান চলে গেলেন। ভোলা দরজায় দাঁড়িয়ে রইল। পেছন থেকে রূপার গলা শোনা গেল। কে এসেছিলেন? একজন পুরনো শত্রু। কি বলল? ভোলা ঘুরে তাকালো। রূপা দরজার কাছে দাঁড়িয়ে, হাতে মাটি লেগে আছে, চোখে প্রশ্ন। বলল, তুমি আমার হাতকে পূর্ণ করো। রূপা একটু অবাক হলো, তারপর মুখ নামালো। কিছু বলল না, কিন্তু মুখের কোণে একটা হাসি দেখা গেল। সেই সন্ধ্যায় ভোলা কর্মশালায় একা বসেছিল। চাকা ঘুরছিল না, শুধু বসেছিল, হাত দুটো কোলে রাখা। সে ভাবছিল জাফর খানের কথা। একজন শত্রু বুড়ো বয়সে এসে সত্যি কথা বলে গেল। হয়তো মানুষ বদলায়। ভোলার মনে পড়ল জরিনার কথা। সে বলেছিল, মানুষের স্বভাবই ভয় পাওয়া, কিন্তু এটাও কি সত্যি যে মানুষের স্বভাব বদলানো? ভোলা নিজেও বদলেছে। সেই ভীরু ক্ষুধার্থ কুমোর থেকে আজকের ভোলা অনেক আলাদা। রাতে মতির পাশে বসে ভোলা বলল, মতি ভাই, জীবনটা অদ্ভুত। যাকে হারাই সে অন্য রূপে ফেরে, আর যাকে শত্রু ভাবি সে একদিন সত্যি কথা বলে যায়। মতি চোখ বন্ধ করল। বৃদ্ধ গাধার শ্বাস ভারী হয়ে গেছে। ভোলা তার গলায় হাত বুলিয়ে দিল। 100টা পাত্র সময় মতো তৈরি হলো। রাজধানীর ব্যবসায়ী নিজে এলেন নিতে। পাত্রগুলো দেখে তিনি এতটাই মুগ্ধ হলেন যে সাথে সাথে আরও 200 টাকা বরাদ দিয়ে গেলেন। এবার দামও আরও বেশি। সেই রাতে ভোলা আর রূপা উঠানে বসে চা খাচ্ছিল। মতি পাশে শুয়েছিল। আকাশে পূর্ণিমার চাঁদ। ভোলার মনে হলো অনেক দিন পর জীবনটা সহজ লাগছে। রূপা, ভোলা বলল,
তোমাকে একটা কথা বলার ছিল। রূপা চায়ের কাপে চুমুক দিল। বলুন। ভোলা একটু থামল, তারপর শুরু করল। সেই রাতের কথা, কালী উপত্যকার কথা, জরিনার কথা, শর্তের কথা, সেই জাদুর রাতগুলোর কথা এবং সেই ভয়ের রাতের কথা, যেদিন সে সব বলে ফেলেছিল আর জরিনা চলে গিয়েছিল। রূপা একটাও কথা বলল না, শুধু শুনল। চায়ের কাপ হাতে ধরা, কিন্তু চা ঠান্ডা হয়ে গেছে। ভোলা শেষ করে বলল, তুমি জিজ্ঞেস করেছিলে সেই নারীর কথা, এই হলো সেই গল্প। রূপা অনেকক্ষণ চুপ করে রইল। সে কি সত্যি চলে গেছে? রূপা আস্তে জিজ্ঞেস করল। জানি না, আমি মনে করি সে আছে, অন্য কোনো রূপে। ভোলা আকাশের দিকে তাকালো। তোমার স্বপ্নে যে আসে সে হয়তো সেই জরিনাই। রূপা উঠে দাঁড়ালো, ঘরে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো হাতে সেই পাত্রটা নিয়ে, যেটায় মুখের নকশা করেছিল। সে পাত্রটা ভোলার সামনে রাখল। ভোলা পাত্রটার দিকে তাকালো। সেই বন্ধ চোখের মুখ, সেই হাসি। এটা আপনার কাছে রাখুন, রূপা বলল। ভোলার গলায় কথা আটকে গেল। সে শুধু মাথা নাড়ল। সেই রাতে ভোলা পাত্রটা বুকে নিয়ে শুয়ে রইল। ঘুম আসছিল না, জরিনার কথা ভাবছিল। সে কি জানত একদিন এভাবে তার মুখ মাটিতে ফুটে উঠবে? সে কি জানত রূপা আসবে? ভোলার মনে হলো জরিনা সব জানত। সে সবসময়ই সব জানত। পরদিন থেকে কাজের ধারা বদলে গেল। ভোলা এখন শুধু কাজ করত না, শেখাত। রূপাকে সব বলতো, হাতের প্রতিটা কৌশল, মাটির প্রতিটা গুণ, আঁচের প্রতিটা তারতম্য। যা সে নিজে শিখেছিল জরিনার সাহায্যে, তা সে ঢেলে দিচ্ছিল রূপার মধ্যে। রূপাও শিখছিল লোভের মতো। সে ঘুমাতো কম, কাজ করত বেশি। মাঝে মাঝে রাতে উঠে একা চাকায় বসত। ভোলা জানত, কিন্তু বাধা দিত না। একদিন ভোরবেলায় ভোলা কর্মশালায় এসে দেখল রূপা ঘুমিয়ে পড়েছে চাকার সামনে। হাতে মাটি লেগে আছে, সামনে একটা পাত্র। ভোলা পাত্রটা তুলে দেখল। তার বুক ভরে গেল। এই পাত্রে ফুলও আছে, নদীও আছে। দুটো নকশা একসাথে মিলে গেছে, এত নিখুঁতভাবে যে বোঝা যায় না কোথায় ফুল শেষ হয়েছে আর কোথায় নদী শুরু হয়েছে। ভোলার চোখ ভিজে এলো। এই পাত্রে তার আর জরিনার ছাপ একসাথে। রূপার হাতে দুটো দুনিয়া মিলে গেছে। ভোলা বাইরে এলো। ভোরের আলো ফুটছে। মতি উঠানে দাঁড়িয়ে। ভোলাকে দেখে একটু এগিয়ে এলো। ভোলা তার পিঠে হাত রাখল। মতি ভাই, সে বলল, আমার মনে হচ্ছে জরিনা সত্যিই ফিরে এসেছে, অন্য রূপে। মতি মাথা তুলল। তার বৃদ্ধ চোখে কি যেন একটা চমক দেখা গেল। সেই সকালে ভোলা একটা সিদ্ধান্ত নিল। সে রূপাকে ডাকল। রূপা ঘুম থেকে উঠে এসেছে, চোখ ঘুম ঘুম। বসো, ভোলা বলল। আমি বৃদ্ধ হচ্ছি, আর বেশি দিন চাকায় বসতে পারবো না। ভোলা সরাসরি বলল, এই কর্মশালা, এই হাভেলি, এই সব কাজ তোমার। রূপা চমকে উঠল। কি বলছেন? আমি তো এখানে কাজ শিখতে এসেছিলাম। এত বড় দায়িত্ব? দায়িত্ব নেবার জন্য প্রস্তুতির অপেক্ষা করতে নেই রূপা, ভোলা বলল। আমিও প্রস্তুত ছিলাম না যেদিন কালী উপত্যকায় গিয়েছিলাম, কিন্তু গিয়েছিলাম কারণ সামনে আর কোনো পথ ছিল না। রূপা চুপ করে রইল। তোমার হাতে দুটো দুনিয়া আছে, আমার আর জরিনার। এই দুটো একসাথে যে ধরে রাখতে পারে, সেই কাজের সত্যিকারের উত্তরাধিকারী। রূপার চোখ ভিজে এলো। সে মাথা নামালো, কিছু বলল না। সেই বিকেলে ভোলা একা কালী উপত্যকার দিকে রওনা হলো। মতিকে সাথে নেওয়ার কথা ভেবেছিল, কিন্তু মতি আজ উঠতে পারেনি। পা দুটো কাজ করছে না। ভোলা তার পাশে বসে কিছুক্ষণ থাকল। মতির চোখ বন্ধ ছিল, শ্বাস আস্তে আস্তে উঠছে নামছে। তুমি থাকো মতি ভাই, আমি আসছি। কালী উপত্যকায় পৌঁছে ভোলা দেখল গাছটা আরও বুড়ো হয়েছে। কিছু ডাল ভেঙে পড়েছে। শিকড়ের কাছে তার রাখা যাওয়া পাত্রগুলো এখনও আছে। বৃষ্টিতে কিছু গলে গেছে, কিছু টিকে আছে। ভোলা বসল, হাত দিয়ে মাটি স্পর্শ করল। সেই লাল মাটি, এখনও নরম, এখনও সেই গন্ধ। জরিনা, সে বলল, আজ আমি একটা কথা বলতে এসেছি। সেদিন রাতে আমি ভুল করেছিলাম, ভয় পেয়ে তোমাকে হারিয়েছিলাম। সেই ভুলের ক্ষমা তুমি দিয়েছিলে আমি জানি, কিন্তু আমি নিজে নিজেকে ক্ষমা করিনি। রূপা এসেছে, সে তোমার কাজ বহন করবে, আমার কাজও। আমরা দুজন যা পারিনি একসাথে থাকতে, সে দুটো তার হাতে থাকবে। এটাই হয়তো সঠিক ছিল। ভোলার চোখ বন্ধ হলো। সে অনুভব করল তার হাতের উপর একটা স্পর্শ। ঠান্ডা নয়, উষ্ণ, মখমলের মতো নয়, মাটির মতো। যেন কেউ তার হাত দুটো দুহাতে ধরল, এক মুহূর্তের জন্য, তারপর মিলিয়ে গেল। ভোলা চোখ খুলল। চারদিকে সন্ধ্যার আলো, পাখিরা ফিরছে, গাছের পাতায় সেই স্রোত পড়েছে। সে উঠল।
শিকড়ের কাছে আজকের পাত্র রাখল। এটা অন্যগুলোর চেয়ে আলাদা, গায়ে কোনো নকশা নেই, সাদা মাটা, কিন্তু মাটি এত মসৃণ যে আলোয় চকচক করছে। ভোলা ফিরতে লাগল। হাভেলিতে এসে দেখল রূপা মতির পাশে বসে আছে। মতির মাথা তার কোলে, রূপা তার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। মতির চোখ বন্ধ, কিন্তু শ্বাস আছে। ভোলা কাছে গেল, বসল, মতির পায়ে হাত রাখল। মতি ভাই। মতি চোখ খুলল, ভোলার দিকে তাকালো। সেই পরিচিত চোখ, বহু বছরের সঙ্গীর চোখ। তারপর ধীরে চোখ বন্ধ হল, শ্বাস থামল। রূপা কাঁদল না, শুধু মতির কপালে আলতো চুমু দিল। ভোলার চোখ দিয়ে পানি পড়ল, সে মতির গলায় মুখ লুকালো। সেই রাতে তারা মতিকে হাভেলির পেছনের বাগানে কবর দিল। দুজন ঘরে ফিরল, কেউ কথা বলল না, কিন্তু নিস্তব্ধতা ভারী ছিল না, বরং শান্ত ছিল। কয়েক সপ্তাহ পর ভোলার শরীর খারাপ হতে শুরু করল। বয়সের ধকল, হাত কাঁপত, বেশিক্ষণ চাকায় বসতে পারত না। কিন্তু রূপা ছিল, সেই কাজ সামলাত, বরাত পূরণ করত, কারিগরদের দেখত। ভোলা শুয়ে শুয়ে দেখত, মুখে হাসি থাকত। একদিন রূপা ভোলার পাশে বসে বলল, উস্তাদ, আমি কি ভালো করছি? ভোলা বলল, জরিনা যদি দেখত খুশি হতো। রূপা একটু হাসল, তারপর বলল, সে দেখছে, আমি টের পাই। ভোলা চোখ বন্ধ করল, বুকের ভেতরটা উষ্ণ হয়ে গেল। শেষ রাতে যখন পুরো হাভেলি ঘুমিয়ে রূপা একা কর্মশালায় বসেছিল, চাকা ঘুরছিল, মাটি রূপ নিচ্ছিল, সে কাজ করছিল আর আস্তে গুনগুন করছিল, এমন একটা সুর যা সে কোথাও শেখেনি। কিন্তু আঙুলগুলো যখন মাটিতে চলে, সুরটা নিজে নিজেই আসে, না কান্নার না হাসির, শুধু আত্মাকে স্পর্শ করার মতো। চাকা থামল, সামনে একটা পাত্র, গায়ে ফুল আর নদীর নকশা একসাথে। রূপা পাত্রটার দিকে তাকালো, তারপর ফিসফিস করে বলল, এটা তোমার জন্য জরিনা, আর তোমার জন্য উস্তাদ। বাইরে রাতের বাতাস বইছিল, আকাশে অগণিত তারা। কর্মশালার কোণে একটা ছায়া দাঁড়িয়েছিল, দেখা যাচ্ছিল না, কিন্তু সেখানে ছিল। রূপার ঠোঁটে হাসি এলো, সে জানত। ভোলা ঘরে শুয়ে ঘুমাচ্ছিল, মুখে শান্তির হাসি। দীর্ঘ জীবনের ক্লান্তি নেই, শুধু তৃপ্তি। যে মানুষ সারা জীবন হারানোর ভয় কাঁদে, সে শেষ পর্যন্ত বোঝে আসলে কিছুই হারায় না, শুধু রূপ বদলায়, মাটি বদলায়, কিন্তু মাটির গন্ধ থাকে, এবং সেই গন্ধেই বেঁচে থাকে সব গল্প। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।